নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে, আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। তিন দেশের সফরের প্রথম পর্যায়ে জর্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার জর্ডনের রাজধানী আম্মাতে তিনি পা রাখেন। উপস্থিত ছিলেন জর্ডনের প্রধানমন্ত্রী জাফর হাসান। বিশ্বের সবচেয়ে ধনী হলেন ইলন মাস্ক, রেকর্ড সম্পত্তির মালিক। এক রিপোর্ট অনুযায়ী তিনিই প্রথম ব্যক্তি যার মোট সম্পত্তির পরিমাণ $600 বিলিয়ন ছাড়ালো। সাম্প্রতিককালে রাশিয়ার রেডিওর কিছু সিগন্যাল শোনা যাচ্ছে, তা নিয়ে অনেকের আশঙ্কা এই সক্রিয়তা নিশ্চয়ই কোনো যুদ্ধের ইঙ্গিত। এমনকি পরমাণু যুদ্ধের আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে ইহুদিদের উৎসব চলাকালীন জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে 15 জনের। ওই কাণ্ডে ফুঁসছেন নেতানিয়াহু। ওই গোটা ঘটনার দায় দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজকে। তিন দেশের সফরের প্রথম পর্যায়ে জর্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার জর্ডনের রাজধানী আম্মাতে তিনি পা রাখেন। সেখানে রাজকীয় অভ্যর্থনায় স্বাগত জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে। উপস্থিত ছিলেন জর্ডনের প্রধানমন্ত্রী জাফর হাসানও। তিন দেশের সফরে প্রথম পর্যায়ে জর্ডানে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার জর্ডানের রাজধানী আম্মানে তিনি পা রাখেন। সেখানে রাজকীয় অভ্যর্থনায় স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। উপস্থিত ছিলেন জর্ডানের প্রধানমন্ত্রী জাফর হাসান। এরপর হোটেলে মোদীকে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়। সেখানে তিনি দেখা করেন প্রবাসী ভারতীয়দের সঙ্গেও। জর্ডানে পৌঁছানোর পর মোদী তার এক্স হ্যান্ডেলে লেখেন, আম্মানে প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। ভারত জর্ডানের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে তারা যে ভূমিকা পালন করছেন তাতে আমি কৃতজ্ঞ। জর্ডানে পা রাখার পরে তিনি যে আনন্দিত সে কথাও তিনি ব্যক্ত করেন। এরপর তিনি বৈঠক করেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেনের সঙ্গে। তাকে উদ্দেশ্য করে মোদী বলেন, এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ প্রকাশ করছি। ভারত জর্ডানের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। 2025-এ ভারত জর্ডানের কূটনৈতিক সম্পর্কের 75তম বর্ষ। এমন সময় সে দেশে প্রধানমন্ত্রীর সফর নিঃসন্দেহে বাড়তি গুরুত্ব দিয়েছে। শান্তি, নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা সংক্রান্ত একাধিক বিষয়ে দুই দেশের আলোচনা সম্ভাবনাও রয়েছে। জর্ডান সফর সেরে 16 ডিসেম্বর মোদী পৌঁছাবেন আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করবেন। সবশেষে 17 ডিসেম্বর আরবের ওমানে যাবেন প্রধানমন্ত্রী। তিনি দেশ সফরের শেষে 18 তারিখ দেশে ফিরবেন। উল্লেখ্য, 2024 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গোটা বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যর মাঝেই বিদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। তাকে নিয়ে বিরোধীরা কম খোঁচা দেয়নি এবং সেগুলো তাকে সহ্য করতে হয়েছে। তবে এসব সফর যে আসলে সুসম্পর্ক স্থাপনের অনুকূলেই রয়েছে তা আবারও প্রমাণ করে দিলেন প্রধানমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতীয় পণ্যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন 50% শুল্ক চাপিয়েছে। সেই পথে হেঁটে ভারতের কিছু পণ্যে একই পরিমাণ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার পড়শি দেশ মেক্সিকো। তা নিয়ে এবার মুখ খুলল নয়াদিল্লি। ভারতীয় পণ্যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন 50% শুল্ক চাপিয়েছিল। সেই পথে হেঁটে ভারতের কিছু পণ্য একই রকম পরিমাণ শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার পড়শি দেশ মেক্সিকো। তা নিয়ে এবার মুখ খুলল নয়াদিল্লি। স্পষ্ট জানিয়ে দিল, আলোচনার মাধ্যমে জোট না কাটলে ভারতও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। শুল্ক নীতিতে সম্মতি দিয়েছে মেক্সিকোর সেনেট। তাতে বলা হয়েছে, যেসব দেশের সঙ্গে মেক্সিকোর মুক্তি বাণিজ্য চুক্তি নেই সেই সব দেশের ওপর 5 থেকে 50% পর্যন্ত শুল্ক চাপানো হবে। ভারতও সেই তালিকাতেই পড়ে। এছাড়াও রয়েছে ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন এবং থাইল্যান্ড। সূত্রের খবর, এই নিয়ে মেক্সিকোর সঙ্গে আলোচনা চাইছিল নয়াদিল্লি।
ভারতকে নয়া শুল্ক নীতির বাইরে রাখার আবেদনও করা হয়েছিল, কিন্তু তাতে রাজি হয়নি মেক্সিকোর সরকার। সংবাদ সংস্থা সূত্রে খবর, মেক্সিকোর পার্লামেন্টে নয়া শুল্ক নীতি সংক্রান্ত বিল পাশ হওয়ার পরেই সে দেশের আধিকারিকদের সঙ্গে ভারতের আলোচনা শুরু হয়েছে। বিশ্ব বাণিজ্য নীতি মেনে দুই দেশই যাতে উপকৃত হয় তেমন চুক্তি নিয়ে মেক্সিকোর অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনা চাইছিল ভারতের বাণিজ্য মন্ত্রক। বৈঠকও হয়েছিল দুই দেশের মধ্যে। ভবিষ্যতে বৈঠকের সম্ভাবনাও রয়েছে। সরকারি আধিকারিক সংবাদ সংস্থাকে বলেছে, ভারতের রপ্তানিকরদের স্বার্থ সুরক্ষিত করতে বদ্ধপরিকর সরকার, সেই মতো পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি আলোচনা চালিয়ে যাবে দুই দেশ। মেক্সিকোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক গুরুত্ব দেওয়া হবে। ভারত থেকে বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ, বৈদ্যুতিক যন্ত্রপাতি, জৈব রাসায়নিক ঔষধ, পোশাক এবং প্লাস্টিক পণ্য মেক্সিকোতে রপ্তানি করা হবে। পরিসংখ্যান বলছে 2024 থেকে 25 সালে মেক্সিকোতে মোট 52,000 কোটি টাকা পণ্য রপ্তানি করেছিল ভারত। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম পূর্ব আলোচনা ছাড়াই মেক্সিকো চড়া হারে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ার পরেই নয়াদিল্লি খানিকটা অসন্তুষ্ট। সরকারি আধিকারিককে উল্লেখ করে তা জানিয়েছে একটি সংবাদ সংস্থা, হাই নিউজ নেটওয়ার্ক। আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই। সেই মতো সোমবার ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির বিরুদ্ধে $1,000 কোটি মামলা ঠুকলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই। সেই মতো সোমবার ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির বিরুদ্ধে $1,000 কোটি মামলা ঠুকলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানির অভিযোগ এনেছেন। তাছাড়া ওই সংবাদ সংস্থা মিথ্যা উস্কানিমূলক খবর পরিবেশন করেছে বলেও মামলা 33 পাতার নথিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার সূত্রপাত 2021 সালে। বিবিসি সম্পাদিত একটি তথ্যচিত্রে দেখানো হয়, সেই বছর আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের পরে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে হামলা করে উত্তেজিত জনতা। হামলার জন্য আঙুল ওঠে সদ্য পরাজিত প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে। 2021 সালের 6 জানুয়ারি ওয়াশিংটনের এক অনুষ্ঠানে ট্রাম্পের দুটি আলাদা আলাদা বক্তব্যকে এমনভাবে জুড়ে বিবিসির ওই তথ্যচিত্রে দেখানো হয়েছিল, যা শুনে মনে হয় ক্যাপিটল হিলে হামলার জন্য ট্রাম্প প্রত্যক্ষ উস্কানি দিয়েছিলেন। এই ঘটনার পরে বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। বিবিসির এই তথ্যচিত্র নিয়ে প্রথমে প্রতিবাদ জানিয়েছিলেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিনা লেভিট। তিনি দাবি করেছিলেন, এই ধরনের কোনো হিংসাত্মক কার্যকলাপের প্ররোচনা দেননি ডোনাল্ড ট্রাম্প। তারপর বিবিসির বিরুদ্ধে তথ্য বিকৃত করার অভিযোগ তুলে তথ্য ফাঁস করে সেই দেশেরই একটি সংবাদপত্র। গত নভেম্বরে সময়সীমা বেঁধে দিয়ে তথ্যচিত্রটি তুলে নেওয়ার দাবি জানান ট্রাম্পের আইনজীবীরা। তথ্যচিত্রটির ভুল সম্পাদনার জন্যই নভেম্বরে ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছিল বিবিসি। তাদের তরফ থেকে দাবি করা হয়েছিল, ট্রাম্পের সম্মানহানির লক্ষ্যে ওই কাজ করা হয়নি। বিবিসির চেয়ারম্যান সমীর শাহ বিষয়টিকে সিদ্ধান্ত গ্রহণে ভুল বলে ব্যাখ্যা করেন। তবে চাপের মুখে ইস্তফা দেন বিবিসি ডিরেক্টর জেনারেল টিম ডেভি এবং সংবাদ বিভাগের সিইও ডেবোরা টার্নেস। দুজনেই নিজেদের বিবৃতিতে বিতর্কের সম্পূর্ণ দায় নিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে ইসরায়েল, এই নিয়ে অভিযোগ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। এবার গাজার যুদ্ধ নিয়েই ইসরায়েল এবং সেই দেশের প্রধানমন্ত্রীকে সতর্ক করল মার্কিন প্রেসিডেন্ট। গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে ইসরায়েল, এমনটাই অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। এই বিষয়কে সামনে রেখে ইসরায়েল এবং সেই দেশের প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই নেতানিয়াহুকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, তিনি যদি তার সুনাম নষ্ট করতে চান এবং দেখাতে চান যে তিনি চুক্তি মেনে চলেন না, তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকার অতিথি হতে পারেন। কিন্তু গাজায় চুক্তি সম্পাদনের পর হোয়াইট হাউস সবকিছুতেই নেতানিয়াহুকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুনাম নষ্ট করতে দেবেন না। প্রসঙ্গত, শনিবার হত্যা করা হয়েছে শীর্ষ হামাস নেতা সাদ রাদকে। সোমবার ট্রাম্প প্রশাসন জানিয়েছে, হামাস নেতাকে হত্যা করে ইসরায়েল গাজার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করছে কিনা তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
আর তার মধ্যেই নেতানিয়াহুকে সতর্ক করে বার্তা দিয়েছে ওয়াশিংটন। উল্লেখ্য, ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি চুক্তি করছিল ইসরায়েল এবং হামাস। তবে ওই চুক্তি হলেও সংঘর্ষ বিরতি হয়নি। প্রায় দিনই চোরাগুপ্ত আক্রমণ চলছে। ওই হামলায় গাজায় প্রাণ গিয়েছে সাধারণ নাগরিকদের বলে দাবি করা হয়েছে, যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করছে নেতানিয়াহুর দেশ। উল্লেখ্য, ওই চুক্তিতে গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। একই সঙ্গে হামাসকেও পুরোপুরি অস্ত্র সমর্পণ করতে হবে বলে শর্ত দেওয়া হয়েছিল। হামাসকে অস্ত্র সমর্পণের নির্দেশ দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট, তবে সেই নির্দেশ মানা তাদের পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছে হামাস। অন্যদিকে গাজার ওয়েস্ট ব্যাংক যেভাবে হামলা চালাচ্ছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। এর ফলে ওই অঞ্চলে নতুন করে হিংসা বাড়তে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস নেতানিয়াহুকে সতর্ক করেছে। ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে নেতানিয়াহুর। তার ঠিক আগেই তাকে সতর্ক করা হয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের এক আধিকারিকের দাবি, আমেরিকা নেতানিয়াহুকে ইসরায়েলের নিরাপত্তার সঙ্গে আপোষ করতে বলছে না। তাকে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে যা আরব বিশ্বে উস্কানিমূলক বলে বিবেচিত হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। বিশ্বের সবচেয়ে ধনী হলেন ইলন মাস্ক। রেকর্ড সম্পত্তির মালিক তিনি। এক রিপোর্ট অনুযায়ী তিনি প্রথম ব্যক্তি যার মোট সম্পদের পরিমাণ $600 বিলিয়ন ছাড়ালো। বিশ্বের ধনীদের তালিকায় আবারও ইতিহাস লিখলেন এলন মাস্ক। সোমবার প্রকাশিত ফোর্বসের রিপোর্ট অনুযায়ী তিনি প্রথম ব্যক্তি যার মোট সম্পদের পরিমাণ $600 বিলিয়ন ছাড়ালো। স্পেস এক্সের সম্ভাব্য আইপিও এবং টেসলা শেয়ারের উত্থান, এই দুয়ের জোরেই নতুন উচ্চতায় পৌঁছেছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এই শিল্পপতি। চলতি বছরের অক্টোবরেই প্রথম $500 বিলিয়ন গণ্ডি টপকান মাস্ক। মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই সম্পদ আরও বেড়ে পৌঁছল $600 বিলিয়ন। রিপোর্ট অনুযায়ী স্পেস এক্স আগামী বছর শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে পারে এবং সংস্থার সম্ভাব্য মূল্যায়ন বা ভ্যালুয়েশন হতে পারে প্রায় $800 বিলিয়ন। বর্তমানে স্পেস এক্সে মাস্কের প্রায় 42% অংশীদারিত্ব রয়েছে। এই আইপিও বাস্তবায়িত হলে তার মোট সম্পদ আরও প্রায় $168 বিলিয়ন বাড়তে পারে বলে অনুমান ফোর্বসের। রিপোর্ট বলছে, সোমবার মার্কিন সময় দুপুর 12টা নাগাদ এলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক $677 বিলিয়ন। তার সম্পদ বৃদ্ধিতে শুধু স্পেস এক্স নয়, বড় ভূমিকা রয়েছে টেসলারও। বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী সংস্থাটিতে মাস্কের প্রায় 12% শেয়ার রয়েছে। যদিও টেসলার গাড়ি বিক্রি সাম্প্রতিক সময়ে কিছুটা ধীর হয়েছে, তবু চলতি বছরে সংস্থার শেয়ারের দাম ইতিমধ্যেই 13% বেড়েছে। সম্প্রতি মাস্ক জানান, কোনো নিরাপত্তা পর্যবেক্ষক ছাড়াই পরীক্ষামূলকভাবে রোবো ট্যাক্সি চালানো হচ্ছে। এই ঘোষণার পরেই সোমবার টেসলা শেয়ারের দাম প্রায় 4% পর্যন্ত বেড়ে গিয়েছে। এর পাশাপাশি নভেম্বরে টেসলার শেয়ার হোল্ডাররা মাস্কের জন্য প্রায় $1 ট্রিলিয়ন বেতন প্যাকেজে অনুমোদন দিয়েছে। এটি কর্পোরেট ইতিহাসে সবচেয়ে বড় পারিশ্রমিক প্যাকেজ হিসেবে ধরা হচ্ছে। বিনিয়োগকারীদের মতে টেসলাকে কেবল গাড়ি নির্মাণকারী নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তরিত করার স্বপ্নই এই সমর্থনের মূল কারণ। এলন মাস্কের আরেক সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক স্টার্টআপ XAIও আলোচনায় রয়েছে। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সংস্থাটি প্রায় $15 বিলিয়ন নতুন বিনিয়োগ পেতে চলেছে, যেখানে XAI এর সম্ভাব্য মূল্যায়ন হতে পারে প্রায় $230 বিলিয়ন। যদিও এই বিষয়ে মাস্ক, টেসলা, স্পেসএক্স বা XAI কেউই এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবু এখানেই স্পষ্ট, প্রযুক্তি, মহাকাশ ও কৃত্রিম বুদ্ধিমত্তা দুনিয়ায় এলন মাস্কের প্রভাব এবং সম্পদের উত্থান আপাতত থামার নামই নিচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক। সাম্প্রতিককালে রাশিয়ায় রেডিওর কিছু সিগন্যাল শোনা যাচ্ছে, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। অনেকের আশঙ্কা, এই সক্রিয়তা নিশ্চয়ই কোনো যুদ্ধের ইঙ্গিত, এমনকি পরমাণু যুদ্ধের আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। বাজ 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 টানা বেজে চলেছে এই শব্দ।
তার সন্দেহেই ভেসে আসছে আরও কিছু শব্দ। কখনো শোনা যাচ্ছে লাটভিয়া, কখনো ব্রেক বেন, আবার কখনো পেপার শেকার। কিন্তু এই শব্দ বা শব্দের বন্ধের অর্থ কি জানেন না কেউই, বোধগম্য হওয়ার কথাও নয়। তবে এই সবই মর্স কোড বা কোনো গুপ্ত সংকেত, সে ব্যাপারে সকলেই নিশ্চিত। কারণ আমেরিকার সঙ্গে ঠান্ডা লড়াইয়ের সময় এই সংকেত থেকেই শত্রুপক্ষের গতিবিধি জানতে পারত সোভিয়েত সেনারা। কিন্তু সেই রেডিও সিগন্যাল সাম্প্রতিককালে কেন এত সক্রিয় হয়ে উঠেছে তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। অনেকের আশঙ্কা এই সক্রিয়তা নিশ্চয়ই কোনো যুদ্ধের ইঙ্গিত, এমনকি পরমাণু যুদ্ধের আশঙ্কাও করা হচ্ছে। কম তরঙ্গ দৈর্ঘ্যের এই রুশ রেডিও স্টেশনের নাম UVB-76, ডাকনাম দ্য বাজার। ঠান্ডা লড়াইয়ের সময় এই রেডিও স্টেশনকে কাজে লাগিয়ে শত্রুপক্ষের গতিবিধির খবর দেওয়া নেওয়ার করত সোভিয়েত ইউনিয়ন। এই রেডিও স্টেশনগুলির বিশেষত্ব হল এটি সারাক্ষণ সক্রিয়। মাঝে মাঝে কিছু শব্দ ভেসে আসে ঠিকই, তবে তা খুব নিয়মিত নয়, হয়তো মাসে একটা বা দুটো মস্কোট। কিন্তু চলতি বছরের শেষের দিকে সক্রিয়তা বাড়ছে এই রেডিও স্টেশনগুলির। প্রতিদিন ভুরি ভুরি শব্দ বা শব্দবন্ধ ভেসে আসছে তা থেকে, যা বিরল বলেই মনে করছে অনেকে। তাদের মতে শেষবার এই সক্রিয়তা দেখা গিয়েছিল 2022 সালে রাশিয়া ইউক্রেনের অভিযান চালানোর সময়, তার ঠিক আগে। তাই যুদ্ধের আশঙ্কা অমূলক নয়। এই আশঙ্কা আরও একটি কারণে রয়েছে। রেডিও সিগন্যাল লাটভিয়া শব্দটি শোনা গিয়েছে। লাটভিয়া ইউরোপেরই একটি দেশ, ন্যাটো জোটের সদস্য। ঘটনাচক্রে ন্যাটো জোটে অন্তর্ভুক্তির বিষয়টি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বিবাদ। ক্রেমলিন চায় না ইউক্রেন ন্যাটো জোটে অন্তর্ভুক্ত হোক। ফলে রেডিও স্টেশন থেকে ভেসে আসা লাটভিয়া শব্দের মধ্যে দিয়ে লাটভিয়া দেশের কথা বোঝানো হয়ে থাকলেও তাতে আশ্চর্য হওয়ার কিছু কারণ নেই বলে মনে করছে বিশেষজ্ঞরা। সেই ক্ষেত্রে পরমাণু যুদ্ধের গন্ধও পাওয়া যাচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। কারণ ঠান্ডা লড়াইয়ের সময় মনে করা হতো এই রেডিও স্টেশন রাশিয়ার পরমাণু অস্ত্রগুলি নিয়ন্ত্রণের ব্যবস্থার পেরিমিটার বা ডেড হ্যান্ডের সঙ্গে যুক্ত ছিল। এই স্বয়ংক্রিয় ব্যবস্থার বিশেষত্ব ছিল কোনো নির্দিষ্ট রেডিও সিগন্যাল পেলেই শত্রুপক্ষের ওপরে হামলা চালাবে ওই পরমাণু অস্ত্র। তবে পাল্টা অভিমত রয়েছে, তা হলো এই সমস্ত আশঙ্কা বা তত্ত্বের সেই অর্থে কোনো ভিত্তি নেই। বিশেষজ্ঞদের একাংশের মত, এই শব্দটি ধরে নিয়ে যুদ্ধের আশঙ্কা করা যায় না। আর তাছাড়া সেনার কোড লেভেল হিসেবেও বিভিন্ন দেশের নাম ব্যবহার করে থাকেন। তার মানে এই নয় হামলা চালানোর কথা বলা হচ্ছে। হতে পারে কোনো পরীক্ষা নিরীক্ষা চলছে, জরুরি পরিস্থিতিতে রেডিও স্টেশন সক্রিয়ভাবে কাজ করবে কিনা হয়তো তাই দেখার চেষ্টা চলছে, যা অস্বাভাবিক নয়। হাই নিউজ নেটওয়ার্ক। রবিবার অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে ইহুদিদের একটি উৎসব চলাকালীন জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে 15 জনের। এই কাণ্ডে ফুঁসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গোটা ঘটনায় অজি প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজকে কাঠগড়ায় তুলেছেন নেতানিয়াহু। রবিবার অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে ইহুদিদের একটি উৎসব চলাকালীন জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে 15 জনের। ভয়াবহ এই হামলার পরই ফুঁসে উঠছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গোটা ঘটনায় অজি প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজকে তিনি কাঠগড়ায় তুলেছেন। তার কথায় ইহুদি বিদ্বেষের আগুনে ঘি ঢালছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, ইহুদি বিদ্বেষ ক্যান্সারের মতো। নেতারা নীরব থাকলে এবং পদক্ষেপ গ্রহণ না করলে এটি ছড়িয়ে পড়ছে। 3 মাস আগেই আমি ওজি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম, জানিয়েছিলাম আপনার নীতি ইহুদি বিদ্বেষের আগুনে ঘি ঢালছে। আলবানিজকে নিশানা করে তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষের বিস্তারের রোধে আপনার সরকার কিছুই করেনি। আপনার দেশের অভ্যন্তরে বেড়ে ওঠা ক্যান্সারের কোষগুলিকে দমন করতে আপনি কিছুই করেননি। আপনার জন্যই আজ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। উল্লেখ্য, রবিবার দুপুরে সিডনির অদূরে বিখ্যাত বন্দি বিচে হানুক্কাহ উৎসবে অন্তত 1000 জন সামিল হয়েছিলেন। উৎসব চলাকালীন 2 বন্দুকবাজ ঢুকে পড়ে সেখানে। এরপরেই ভিড়ে ঠাসা ওই অঞ্চলে শুরু হয় গুলি বৃষ্টি। নিমেষে রক্তে লাল হয়ে যায় সোনালী বেলাভূমি। একে একে 15 জনের প্রাণহানি ঘটে। শিশু, মহিলা কাউকেই রেয়াত করা হয়নি। ইতিমধ্যেই 2 আততায়ীর নাম পরিচয় প্রকাশ্যে এসেছে। একজনের নাম সাজিদ আকরাম,
দ্বিতীয় জনের নাম সাজিদের বছর 24-এর ছেলে নাভিদ। দুইজনেই পাকিস্তান বংশোদ্ভূত বলে জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।